হ্যালো দর্শক, হ্যালো, আপনারা কি আছেন? আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আরিফ ভাই আপনি কি আছেন। তা আমি জিজ্ঞেস করছি আপনারা কি আছেন, কারণ চারিদিকে এখন যাওয়ার একটা তুফান শুরু হয়েছে। আমরা দেখলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে গিয়েছেন, এবং সেটা যাওয়াটা স্বাভাবিক, উনি চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু তারপরে যাওয়ার একটা হুড়োহুড়ি বোধহয় আছে। মুগ্ধের ভাই স্নিগ্ধ তিনি পদত্যাগ করেছেন জুলাই ফাউন্ডেশন থেকে, এটা হচ্ছে একটা যাওয়া। এবং সবচেয়ে মজা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হুমকি দিয়েছেন যে যারা আব্দুল হামিদকে যাওয়ার জন্য পথ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে উনিও চলে যাবেন। আমি প্রথমে আলহামদুলিল্লাহ বলেছিলাম, মানে এই লোকটা যদি চলে যাইতো তাহলে একটা মানে সমস্যা হচ্ছে যে আমরা একটু কার্টুন দেখা থেকে বঞ্চিত হতাম। বাট দেশের এখন যে অবস্থা, মন মানসিকতা ভালো নেই, বাচ্চারাও আজকাল কার্টুন দেখতে চায় না। সো আমরা আর কত এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখব। বাট সেটা না করে তারা যে কাজটা করেছেন, সেই নাটকটা হচ্ছে যে তারা ইমিগ্রেশন অফিসার সহ 3 জন পুলিশ কর্মকর্তাকে বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। কোন যুক্তিতে কিভাবে এটা নিতে পারলেন সেটা আমি জানি না, কারণ দেশে কোনো আইন শৃঙ্খলার কিছু নাই, আইন কানুন নিয়ম নীতি কোনো কিছু নাই। যদি থাকতো, কারণ হচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বা কোনো ধরনের তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো আইন কোথাও নাই, কোথাও বলা হয় নাই। আদালত তাকে নিষেধাজ্ঞা দেয় নাই, সরকার তাকে নিষেধাজ্ঞা দেয় নাই। তিনি একজন সাধারণ নাগরিক এবং সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার যে প্রাপ্য প্রটোকল অনুযায়ী তিনি দেশ ছেড়ে যদি চলে যেতে চান, দেশের বাইরে যেতে চান, তাকে কোনো আইনে ইমিগ্রেশনের কোনো কর্মকর্তা আটকাতে পারেন না। সেই আইন অনুযায়ী কাজ করার কারণে তাদেরকে পুরস্কার করার বিপরীতে তাদেরকে তিরস্কার করা হচ্ছে, তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা। কেন দিচ্ছে? কারণ আটকানো হলো না। আরে আটকানো যদি দরকার ছিল তো তুমি আটকালা না কেন বাপদন? তোমাদের তো সরকার, তোমাদের আইন, তোমাদের সবকিছু, তোমরাই তো করতে পারতা, করে নাই। কারণ হচ্ছে এদের একদম বিশৃঙ্খল একটা অবস্থা হচ্ছে। ফেসবুকের বাইরে আসলে কোনো সরকার নাই, সকল সরকার হচ্ছে ফেসবুকের ভিতরে। এই যখন অবস্থা, চারপাশে যখন একটা বিশৃঙ্খল অবস্থা, তখন তারা আবার নতুন করে সেই পুরনো দাবি ব্যাগ থেকে বের করে নিয়ে আসছে। কি করতে হবে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গুড, ভালো। আওয়ামী লীগকে এখন যে নিষিদ্ধ করবে, এই দাবিটা নিয়ে কে এসেছে? আপনারা বলবেন আমি তো নাম বলতে পারি না। হাসনাত আবদুল্লাহ, এখন আমি সঠিকভাবে নামটা বলতে পারলাম। হাসনাত আবদুল্লাহ বেচারা এই গভীর রাতে গিয়ে যমুনাতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ার জন্য একটা বিপ্লবী স্লোগান দিয়েছে। বিপ্লবী স্লোগান দেওয়ার পরে লোক কতজন হয়েছে? প্রথমে একটা ছবি আমি পেলাম এনসিপি ন্যাশনাল কমেডি পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টির পেজে। সেটা দিয়ে আমি মানুষ গুনলাম, চোখ ডললাম। তারপরে চ্যাট জিপিটি বললাম তুমি একটু গুনে দেখো তো কতজন হয়। চ্যাট জিপিটি বললো 70 থেকে 80 জন, খুব সম্ভবত, বা 80-90 জনের কথা বলেছে। তা আমার নিজের মনেই কষ্ট লাগলো যে এই 70-80 জন লোক হয়েছে, এই ছবিটা দিয়ে আমি একটা ভিডিও বানাবো, দেখতেও ভালো দেখে না। তারপরে আমি সবচেয়ে বড় যে ছবিটা অনেক ঘাটাঘাটি করে একটা পেলাম, সেই ছবিটা দিয়ে চ্যাট জিপিটিকে বললাম। চ্যাট জিপিটি বললো যে 200-এর অধিক লোক হয়েছে, 300 পর্যন্ত হতে পারে। ওকে, এখন আমার কাছে মনে হলো যে এইটুক লোক যদি হয়ে থাকে তাহলে একটা ছবি দিতেই পারি, কারণ এর বাইরে আসলে এদের তো আর কোনো লোকজন নাই। সবকিছু নিলে, সর্বশক্তি মিলে তারা 300 মতো লোক যদি আনতে পারে তাহলে তাদের নিয়ে একটা ভিডিও করা যেতে পারে। সেটা যাক, আমি মূলত যে বিষয়টা নিয়ে আলাপ করার জন্য আসলে আজকে ভেবেছিলাম যে একটা ভিডিও করব, সেটা হচ্ছে সকালে মাহফুজ আলম, যাকে আপনারা উজিরে খামোকা বলে থাকেন, সেই মাহফুজ আলম সাহেব একটা বিশাল ফেসবুক স্ট্যাটাস প্রসব করেছেন। নর্মালি হয় কি, উনি আগে পালং বাদ নিয়ে বক্তৃতা দিতেন। তো আমি ভাবছিলাম যে বাজারে তো এখন পালং শাক চলে যাচ্ছে, তরমুজ এসেছে, তরমুজ আসলে উনি একটা দুর্মুজ বাহী কিছু একটা বলবেন, সেই আশায় আমি আকাঙ্ক্ষা থেকে আমি অপেক্ষা করছিলাম, কারণ অনেকদিন ধরে উনি বেশ চুপচাপ আছেন, বা তাকে সেই ধরনের উদ্ভট কথা কম বলতে শোনা যায়। যাই হোক, মাহফুজ আলম যখন বুঝেছেন যে তিনি আসলে চারপাশ থেকে কোনোই খেয়ে গিয়েছেন, উনি আবার ফিরে আসার চেষ্টা করছেন। এই ফিরে আসার যে নাটক, সেই নাটকের আগে তিনি কৈফিয়ত কিংবা বাস্তবতা নামে একটা বিরাট ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পরে আর সহযোগী ভূমিকায় নাই। রাজনৈতিক দল বলতে আসলে দুটো দল, বিএনপি এবং জামাত, যারা সরকারের সাথে সহযোগিতা আছে। বামরা তো কোনোই খেয়ে চলে গিয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট ছিল তাদের তো অধিকাংশ নেতা জেলে, আর আওয়ামী লীগের কথা আমি বাদই দিলাম। এরা আর কোনো সহযোগিতার ভূমিকা নাই, এবং সকল দায় দায়িত্ব এখন গালাগালি এদের উপরে।
3 ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র আছে মাত্র 2 জন, এই দাবিগুলো শুরু করেছে। মানে তার দাবিটা হচ্ছে যে ছাত্র উপদেষ্টা বাড়াতে হবে, ছাত্রদের কর্তৃত্ব বাড়াতে হবে। কেন বাড়াতে হবে আপনারা সকলে জানি, ভাগে কম পড়ে যাচ্ছে। ভাগে কম পড়ে যাচ্ছে কারণ হচ্ছে এক ছাত্র উপদেষ্টার এপিএসকে কিন্তু মানে বিদায় করে দেওয়া হয়েছে, এবং বাকিদের নামে যা সুনাম চারপাশে আছে আমি জানি যে এগুলা এখন যদি আমি বলতে যাই একটা দীর্ঘ তালিকা হবে। সে দীর্ঘ তালিকা না যায় চুরি, বাটপারি, চাঁদাবাজি, ঠিকাদারি, সরকারের কন্ট্রাক্ট, বদলির তদবির, কিছু নাই। মানে বাপে পুতে মিলে কাজ করা শুরু করেছে, আর একা পারতেছে না, সবাইকে ডেকে নিয়ে এসে কাজ করা শুরু করেছে। এই অবস্থায় তাদের কাছে মনে হচ্ছে যে সরকার এখন একটু পায়ের নিচে মাটি পাচ্ছে এবং তাদেরকে হয়তো যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে চারপাশে যেহেতু গুঞ্জন ফিসফাস শুরু হয়েছে, আমার ধারণা দুর্নীতির সুযোগগুলো তাদের কমে গিয়েছে, এবং সেই দুর্নীতির সুযোগগুলো কমে যাওয়ার কারণে তারা তাদের শক্তি দেখানোর জন্য এখন শুরু করেছে এই আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক। এই প্রেসিডেন্ট আব্দুল হামিদ কেন পালিয়ে গেলেন সেটার নাটক। আর আব্দুল হামিদ কি চিকিৎসায় যাবেন না, তারা আপনি বলতেছেন পালিয়ে গেলেন, সেদিন তো আপনার চোখের সামনে দিয়ে গটকট করে এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে গিয়েছেন। এখন এই প্রভাব তৈরি করার জন্য হাসনাত আবদুল্লাহকে ডেকে নেওয়া হয়েছে। হাসনাত আবদুল্লাহর একটা বিষয় কিন্তু এখন পর্যন্ত রহস্য পরিষ্কার হয় নাই। তিনি কিছুদিন আগে গাজীপুরে বিশালভাবে আহত হয়েছিলেন, তার এখানের মধ্যে 3টা না 4টা ফুটা ফুটা রক্তেও বেরিয়েছিল। সেই বিশাল আহত হওয়ার কারণে তিনি হাসপাতালে ছিলেন, তাকে স্যালাইন লাগানো হয়েছিল, এবং অনেকে গিয়ে তাকে দেখেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা প্রকাশ করেছেন। আমি নিজেও চাই যে তার হামলাকারীদের শাস্তি হোক। কিন্তু তিনি সেদিন কেন গাজীপুরে গিয়েছিলেন, কার সাথে মিটিং করতে গিয়েছিলেন, বিষয়টা কিন্তু খুবই রহস্যজনক। কারণ গাজীপুর হচ্ছে, যদি এনসিপির কথা বলি, গাজীপুর হচ্ছে তাদের উত্তরাঞ্চল, যেটার দায়িত্ব হচ্ছে সংগঠক হিসেবে সার্জিস আলমের। আমি জানি যে সার্জিস আলম জানতেন না, উনি ফেসবুকে বলেছেন যে হাসনাত নাকি ওইখানে আক্রান্ত হয়েছে, মানে উনি জানতেন না। গাজীপুরের যে লোকাল এনসিপির লোকজন আছেন তারা জানতেন না, গাজীপুরের পুলিশ জানতো না। বিশেষ করে যাদের নিরাপত্তার একটা ঝুঁকি থাকে এইসব ক্ষেত্রে সাধারণত পুলিশকে জানিয়ে যাওয়া হয়, এবং আমি নিশ্চিত যে তারা যে শুধু হেলিকপ্টারে চড়ে বেড়ান তা নয়, তারা বিভিন্ন জায়গায় এটা জানিয়ে থাকেন, এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পুলিশটা তাদেরকে স্যালুট ট্যালুট দেয়। স্থানীয় পুলিশ জানে না, স্থানীয় সংগঠক জানে না, সংগঠনের ঢাকার যারা কেন্দ্রীয় নেতা কেউ জানে না উনি রাতের বেলা ওইখানে কি করছিলেন, কার সাথে সেই মিটিং ছিল, কার সাথে সেই আমি এখন যদি লেনদেন বলি আপনি বলবেন যে খামোখা আপনি এইসব কথা বলেন, আমি বলছি না, কিন্তু এই প্রশ্নের জবাব পাওয়া যায় না। সেই হাসনাত আবদুল্লাহ এখন তার বিরুদ্ধে এই ফিসফিস বন্ধ করার জন্য নাটক শুরু করেছেন যে আওয়ামী লীগকে বাতিল করতে হবে। সেটা নিয়ে তারা আবুদা আজকে একটা মিটিংও করেছেন। কারণ হচ্ছে মাহফুজ আলম পরবর্তীতে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, দল হিসাবে লীগের বিচারের প্রভিশন যুক্ত করা হবে, যেটা তারাই বাদ দিয়েছিলেন, এবং ফ্যাসিস্ট লীগের বিচার হবেই। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কোনো আপত্তি নাই। বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল 2 গঠিত হচ্ছে। উনি অবশ্য নিষিদ্ধ পর্যন্ত এখনো যান নাই, উনি নেগোসিয়েশনের এই লেভেলে আছেন। আর হাসনাত আবদুল্লাহ যেহেতু বুঝছেন যে কিছুই পাইলাম না, কিছু পাইতে গেলেই আবার ওইখানের মধ্যে গাড়ির মধ্যে কে যেন ঢিল মেরে দেয়, ভাগাভাগির সংকট, এক পক্ষ এসে আরেক পক্ষকে ঢিল মারে কিনা না, উনি এখন আওয়ামী লীগ নিষিদ্ধের একটা দাবি নিয়ে এসেছেন। আমি এখন একটা সিরিয়াস কথা বলি, এনসিপিতে যারা আছেন তাদের মধ্যে অনেকেই আছেন যে যারা একটা নয়া রাজনীতি করার চেষ্টা করছেন, বা সেই আন্তরিকতার জায়গা থেকে, বা জুলাইয়ে তাদের সহযোদ্ধারা সহকর্মীরা মারা গিয়েছেন সেই ব্যথা বেদনা এবং আবেগের জায়গা থেকে তারা রাজনীতিতে জড়িত হয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, বা যে কোনো একটা পার্টি নিষিদ্ধ করতে হবে, ধরুন জামাত নিষিদ্ধ করতে হবে, এটা একটা রাজনৈতিক দলের একটা সাব দাবি হতে পারে, এটা মূল দাবি হতে পারে না। আপনি যদি বলেন যে একজন ভোটার হিসাবে আমি এনসিপিকে কেন ভোট দেবো, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, করলেন, না করলেন, কারণ আমি তো আওয়ামী লীগের ভোট দিব না, আমি তো আপনারও ভোট দিতে চাই। আপনাকে ভোট দিলে আমি কি পাবো, জনগণ কি পাবে, এই বিষয়ে কোনো কিছুই কেউ বলতে পারছে না। তাদের রাজনীতিতে নতুন কিছুই নেই, তারা কোনো ধরনের বয়ান তৈরি করতে পারছে না, কারণ তারা বলতে পারছে না জনগণের চাকরির সংকটের কী হবে, কর্মসংস্থানের ব্যবস্থা কী হবে, বাংলাদেশে যে ভালনারেবল জনগোষ্ঠী আছে তাদের কি হবে। এই যে আওয়ামী লীগ যে ব্যাপক সংখ্যক লোকজনকে বিধবা ভাতা দিত, বেকার ভাতা দিত, এবং বিভিন্ন ধরনের ভাতার মাধ্যমে একটা সামাজিক সুরক্ষা বেষ্টনীতে নিয়ে এসেছিল, সেই 1 কোটির উপরে লোক, প্রায় 1.25 কোটি লোকের ভবিষ্যৎ কী হবে, উন্নয়নের যে কর্মসূচিগুলো ছিল সেগুলোর কি হবে, বিদেশি বিনিয়োগ না হোক, দেশি বিনিয়োগও যে হচ্ছে না সেটার কি হবে, শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে, সেই শ্রমিকদের কি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে
এই যে একটা মানবিক করিডোর দেওয়া হবে, মানবিক করিডোর নিয়ে এদের কোনো কথাবার্তা শুনবেন না। রাতের বেলা উঠে ঘুম থেকে উঠে ভারত পাকিস্তানের উপর বোমা মেরে দিয়েছে, সেটা নিয়ে তারা যেভাবে চিক্কুর পেরে উঠলো, আপনি মনে করবেন যে ওদের বাসার ছাদের মধ্যে বোমা ফেলেছে। মানে পাকিস্তানের প্রতি তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, প্রেম সেটা আছে, কিন্তু মায়ানমারের দিকে মানবিক করিডোরের কি হবে এই বিষয়ে সুস্পষ্ট কোনো বাণী এদের মধ্যে থেকে নাই। সব কিছুকে গোজামিল করার জন্য, গ্যাঞ্জাম করার জন্য এখন আওয়ামী লীগরা খোঁচাচ্ছে, আওয়ামী লীগরা খুঁচিয়ে মাঠে নামানোর একটা চেষ্টা করছে। আমি জানি না এই রাজনৈতিক বুদ্ধি তাদেরকে কি দিচ্ছে, এটার পিছনে কি ধরনের লেনদেন আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না করা আসলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তেমন কিছু আসে যায় বলে আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগ একটা দল যেটা তারা দাবি করে 40% উপরে তাদের ফিক্সড ভোটার আছে। আমি মানলাম যে সাম্প্রতিক ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে 30% বাদ দেন, 20% লোক আছে তাদের মিনিমাম, যারা কোর সমর্থক, জানবাজ লোক, চোখ বন্ধ করে আওয়ামী লীগে ভোট দেয়। 20% লোক, এটাকে আপনি কিভাবে বাদ দিয়ে দেবেন? মানে 20 কোটি জনসংখ্যা হলে 4 কোটি জনসংখ্যা হচ্ছে একটা দলের সমর্থক। আপনাদের কয়জন আছে? 300 জন। ওই যে সর্বোচ্চ রাতের বেলা ডাকলে, আমি ওই যে আপনারা যে বস্তি থেকে বুয়াদেরকে ধরে নিয়ে আসেন 500 টাকা 1000 টাকা দেন, ওদেরকে গুনছে না, ওরা জানেই না কেন আসে, আমরা তো প্রায় ভিডিও দেখি। কিন্তু মূল লোক আছে আপনাদের সারা বাংলা, ঢাকা শহরে হয়তো 300 আর সারা বাংলাদেশে মিলে আর 300। এই 600 লোকের কথা শুনে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেন, সেটা আওয়ামী লীগের কী আসে যায় আমি জানি না। এখন শুনেছি যে যুবলীগ নিষিদ্ধ করা হবে, তারপরে আরেকটা কি বোধহয় স্বেচ্ছাসেবক লীগও বোধহয় নিষিদ্ধ করা হবে, কোন একজন ছাত্র উপদেষ্টা না কে যেন দেখলাম বলেছেন, করে দেন। কিন্তু আলটিমেটলি এই নিষিদ্ধ করতে গিয়ে আপনারা নিজেরা যে জনগণের কাছ থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছেন, আপনারা নিজেরা যে নিজেদের রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যাচ্ছেন, আপনাদের ভবিষ্যতের কি হবে? আওয়ামী লীগের নিষিদ্ধ হয় না হয় কিচ্ছু আসে যায় না, তাদের সকল নেতারা, তাদের শীর্ষস্থানীয় নেতাদের একটা বিরাট অংশ দেশের বাইরে, এবং তারা ইমিডিয়েটলি ফেরত আসবে বলে তারাও আশা করে না, বিশ্বাস করে না, কেউ আশাও করে না, বিশ্বাস করে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোন ধরনের সুযোগই তৈরি হবে না, তাদের নেতারা জেলে থাকবে, তাদের উপরে কয়েকশো মামলা আছে এক একটা নেতার উপরে। সুতরাং তারা যে খুব একটা ফাইট করার অবস্থায় থাকবে, লেভেল প্লেয়িং ফিল্ড পাবে, সেটা আওয়ামী লীগ বিশ্বাস করে না, আমি তো নিজে বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করে না। সেই জায়গায় আওয়ামী লীগ তো আগামী নির্বাচনে যেহেতু তারা ওই ফিল্ডই পাবে না, তারা সেই সুযোগই পাবে না, নির্বাচন করে না বয়কট করে সেটাই দেখার বিষয়। এবং সেক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে, আওয়ামী লীগের বিরোধিতা করার ক্ষেত্রে করতে গিয়ে আওয়ামী লীগ আপনারা একটা বিরাট কি বলা যায় সর্বশক্তি ওইখানে এফোর্ড করতে গিয়ে আপনারা যে ধোঁয়াশা তৈরি করছেন, দেশের অবস্থা যে খারাপ করছেন, এই জিনিসটা এখন পরিষ্কার হয়ে গিয়েছে। সুতরাং শেষ পর্যন্ত একটা কথাই আমি আপনাদেরকে বলতে চাই, নাটক কম করো প্রিয়, কাজে ফেরত আসুন, মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করুন। এই যে একজন দুজন করে পদত্যাগ করে চলে যাচ্ছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে মুগ্ধের ভাই স্নিগ্ধ সহ, এই যাওয়াটা যাতে এখানেই শেষ হয়। যদি যাওয়া শেষ না হয়, আগামীতে আপনাদের পিছনে কোনো লোক থাকবে না। আর যখন আপনাদের পিছনে কোনো লোক থাকবে না, তখন আপনাদের যে কি ভয়াবহ পরিণতি হবে, কি হাস্যকর নিদারুণ পরিণত হবে, সেটা ভাবতেই আমার খারাপ লাগে। আমি চাই না আপনাদের সেই পরিণতি হোক, আমি চাই আপনারা ভালো রাজনীতি করুন, আমি চাই আপনারা শুভ রাজনীতি করুন। সুতরাং নাটক কম করো প্রিয়, রাজনীতি বেশি করো।